আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা, নিহত অর্ধ শতাধিক। করোনায় 7 মাস পর 10-এর নিচে মৃত্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাহরাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ, বিক্রি হচ্ছে 80 টাকা দরে, মুরগির বাজারও চড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শান্তিতে নোবেল পেলেন 2 সাংবাদিক, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। কুন্দুজ সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, এ পর্যন্ত 35 জনের মরদেহ হাসপাতালে এসেছে। মসজিদের ভেতরে এখনও মৃতদেহ ও ধ্বংসাবশেষ পড়ে থাকার কথা জানা গেছে। নিখোঁজ আত্মীয়ের কয়েকশো মানুষ হাসপাতালের সামনে ভিড় করছেন। তবে ফের বিস্ফোরণের আশঙ্কায় সশস্ত্র তালেবান যোদ্ধারা তাদের আটকে দিচ্ছে। বিস্ফোরণের সময় সেখানে অন্তত 300 মুসল্লি ছিল বলে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন। তবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বসেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দ্বিতীয় দিনের মতো বোর্ডের বৈঠক চলছে। এতে চূড়ান্ত হবে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। বৈঠকে আবেদনপত্র বিচার বিশ্লেষণ এবং মাঠ জরিপের প্রতিবেদন বিবেচনায় দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে এলাকায় জনপ্রিয়তা এবং দলের প্রতি আনুগত্যশীল থাকা। স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম করে যারা প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছেন বা পাঠাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদেরকে ভবিষ্যতে কোনো পদ, পদবি ও মনোনয়ন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মনোনয়নের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিদ্রোহ করলে দলের কোনো পদ, পদবিতে তারা ভবিষ্যতে থাকতে পারবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের পাতায় খুনি ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত, এ কারণে শিশু রাসেলকে হত্যা করে। বিএনপি 15 আগস্টের খুনিদের নিয়ে রাজনীতি করার কারণে দলটি ইতিহাসের আস্তাকুঁড়ে স্থান পাবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বলেন, কথিত বিদ্রোহের নামে হাজার হাজার সেনা সদস্যকে হত্যার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিশ্বাসঘাতক খুনি হিসেবে চিহ্নিত থাকবে। জিয়াউর রহমানের দল যারা করে, মির্জা ফখরুল, রিজভী, গয়েশ্বর বাবু, আরও যারা আছে, এরা লজ্জা পাবে। হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানদেরকে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য। সেটির জন্য একটি কমিশন গঠন করা দরকার। করোনা প্রসঙ্গ। দীর্ঘ 7 মাস পর 10-এর নিচে নামল করোনায় দৈনিক মৃত্যু।
24 ঘন্টায় দেশে 7 জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের 11 মার্চ মৃত্যু হয়েছিল 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 645 জন। শনাক্তের হার 2.77%। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সাথে সাথে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 15,61,463 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 27,654 জনের, আর সুস্থতার হার 97.51%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 23,302 জনের। এদিকে বাহরাইনে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। 10 অক্টোবর থেকে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে যেতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক বার্তায় জানিয়েছেন, বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল। সে কারণে কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিলেন। এখন তাদের প্রবেশের দুয়ার খুলল। দৃষ্টি দেব নিত্যপণ্যের বাজারের দিকে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজ ও মরিচের বাজার। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর কাঁচা মরিচের কেজি 100 থেকে 170 টাকা। মুরগির দামও চড়া। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতি বছরে একই সমস্যা, ভারতের পেঁয়াজ আমদানি কম হলেই প্রভাব পড়ে দেশের বাজারে। টিসিবির তথ্য মতে 1 মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 58%। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এক সপ্তাহ আগেও এ দাম ছিল 35 টাকা। দেশি পেঁয়াজের কেজি 75 থেকে 80 টাকা, কারণ সরবরাহ কম। এছাড়া চাহিদা মতো আসছে না ভারতীয় পেঁয়াজ। এখন আমার দেশিটা বেচতেছে আপনার ধরেন 68-70, আর ফরিদপুরে হাইব্রিড বেচতেছে 65 টাকা। তুলনামূলক ইন্ডিয়ান দাম বেশি, এই কারণে তো দেশিটার দাম একটু বাড়ছে। কেজি 68 টাকা, আগে 40 টাকা 45 টাকা কিনছি, কেজিতে প্রায় 30 টাকা বাড়ি আছে। ইন্ডিয়ানের উপর নির্ভর করে বাংলাদেশ। ইন্ডিয়ান দাম বাড়লে দেশের দাম বেড়ে যায়, ইন্ডিয়ান দাম কমলে দেশের দাম কম। ইন্ডিয়া বন্য হয়েছে এই কারণে বাজার বাড়ছে, ইন্ডিয়া বাড়ছে বলে বাজারে ইম্পোর্টার বলতেছে। কাঁচামরিচের দাম এক সপ্তাহ আগের চেয়ে দ্বিগুণ। বৃষ্টি ও পানি জমে নষ্ট হওয়ায় প্রধান কারণ মনে করছেন ব্যবসায়ীরা। যদি ইন্ডিয়ান মরিচ না আসতো, ময়ূর 200 টাকা কেজি, তা দিতে পারতাম কি না তো বলা জানে। এই মানে পেঁয়াজের সাথে সাথে কাঁচামরিচ বিভিন্ন জিনিসের দাম অনেকটা বেড়ে গেছে। রসুন কিনছে 40 টাকা করে, এখন 60 টাকা 70 টাকা একদম, নিলে নেন না নিলে না। টমেটো 120 টাকা, সিম 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি 25 থেকে 35 টাকার মধ্যে। সবজির আমদানি হচ্ছে মানে এরকম না, মোটামুটি আছে। সিমের কেজি আছে আপনার 80 টাকা 90 টাকা কেজি, তারপর শসা আছে 40 টাকা কেজি, টমেটো আছে 140। সিমের দাম তো এখনো কমে নাই। হ্যাঁ, তারপরে মরিচের দাম এখনো কমে নাই। না, বাজার নিয়ন্ত্রণ নাই, তারা সব কিছু করতে পারে, করে না। মুরগির দাম সাধারণের নাগালের বাইরে। পাকিস্তানি মুরগি পিস 350, দেশি 500, আর ব্রয়লার মুরগি এখন বিকোচ্ছে 160 থেকে 70 টাকা কেজিতে। দেশিটা 500, 450, 480 টাকা কেজি বেচা কিনো। ব্রয়লার 170 টাকা বেচা কিনে বেচা, পাইকারি বেচা 160 টাকা। এখন খাদ্যের দাম বাড়ি যাও না, মুরগির দামও বাড়ি গেছে স্যার। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নোবেল পুরস্কারের খবর। শান্তির নোবেল জিতলেন 2 সাংবাদিক। নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতভ এ পুরস্কার পেলেন। সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তারা গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিরলস কাজ করে গেছেন বলে জানিয়েছে নোবেল কমিটি। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। গণতন্ত্র ও টেকসই শান্তির পূর্বশর্ত হল বাক স্বাধীনতা, আর মত প্রকাশের স্বাধীনতায় অবদান রাখায় এবার শান্তির নোবেলে সম্মানিত হলেন 2 সাংবাদিক। নরওয়ের নোবেল কমিটি সংবাদ সম্মেলনে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মোরাতভের নাম ঘোষণা করে। ফিলিপাইনের ম্যানিলা ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম র্যাপলার এর যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়া রেসা। প্রায় 2 দশক সিএনএন এর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আর নোভাজা গাজেদা পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ও টানা 2 যুগের প্রধান সম্পাদক
দিমিত্রি মুরাতভ। ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতিতেও কয়েক দশক ধরে রাশিয়ার বাক স্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে আসছেন। 2020 সাল পর্যন্ত মোট 101 বার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে, আর এখন পর্যন্ত এ পুরস্কার পেয়েছেন 135 জন, যাদের মধ্যে 107 জন ব্যক্তি ও 28টি প্রতিষ্ঠান। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বঙ্গবন্ধু টানেলের টিউবে এবার বসবে স্ল্যাব, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষের আশা। দেখছেন রাত 9টার 21 সংবাদ। ই কমার্স প্রতিষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে সাফ জানিয়ে দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। যারা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, পালিয়ে গেছে। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবে স্ল্যাব বসানোর কাজ শুরু হবে আগামী জানুয়ারিতে। প্রকল্প পরিচালক হারুন রশিদ চৌধুরী জানান, গেল বৃহস্পতিবার টিউবের খনন কাজ শেষ হওয়ায় এবার অভ্যন্তরে বসানো হবে স্ল্যাব। 2022 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে সম্পূর্ণের চেষ্টা চলছে। মূল টানেলের দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। 2 সুড়ঙ্গে 2টি করে মোট 4টি লেন থাকবে। আমাদের যে টিবিএম যেটা দিয়ে কাজ করা হচ্ছে সেটা বিভিন্ন পর্যায়ে সেটা বের করে নিয়ে আসতে 75 দিনের মতো সময় লাগবে। আমরা আশা করছি আমাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে তার মধ্যে শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজধানীতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের বেদখল হওয়া মাঠ ও পার্ক শিগগিরই দখলমুক্ত করা হবে। রমনা লেকে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার আরও বলেন, রাজধানীর দখল হওয়া বেশ কিছু খেলার মাঠ ও পার্ক এরই মধ্যে উদ্ধার করা হয়েছে, বাকিগুলোর জন্য অভিযান অব্যাহত থাকবে। রমনা পার্কের সৌন্দর্য বর্ধন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানিয়ে সচিব আরও বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব পার্ক আধুনিকায়ন করা হবে। বিলিভার্স অ্যাংলার বিডির উদ্যোগে রমনা লেকে রুই, কাতলা সহ দেশীয় প্রজাতির বিপুল পরিমাণ মাছ অবমুক্ত করা হয়। অনেক সময় অনেক জায়গায়, অনেক জেলায় এবং ঢাকায়ও গণপূর্ত অধিদপ্তরে অনেক জায়গায় এরকম বেদখল হয়ে আছে, মামলা মোকদ্দমার সাথে জড়িত আছে। কিন্তু আমরা এইগুলি যেগুলি অবৈধ দখল হয়ে আছে সেগুলি উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছি, যেগুলি মামলা মোকদ্দমার সাথে জড়িত সেগুলি যথাযথ আমরা মামলা মোকদ্দমা লড়ে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যে কয়েকটা জয়লাভ মানে আমরা জিতেছি, আমাদের পক্ষে রায় এসেছে, আমরা খুব দ্রুত সেগুলি উচ্ছেদে যাব। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। 3 দিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমে এসেছে। সম্প্রতি অতিবৃষ্টি ও গরমের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের গাছ নষ্ট হয়ে যাওয়ার সরবরাহ কমে যায় বাজারে, ফলে দাম বেড়ে 180 থেকে 200 টাকা কেজিতে ওঠে। এ অবস্থায় ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়, আর আমদানি স্বাভাবিক থাকায় কমেছে দাম। জানাবো খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে ক্লান্তি ঝেড়ে নেপালের বিপক্ষে ভালো করতে চায় বাংলাদেশ। আসরে মালদ্বীপের বিপক্ষে হেরে মানসিকভাবে ভেঙে পড়েনি বাংলাদেশ। সাফ শিরোপাধারীদের বিপক্ষে অস্কার ব্রুসনের কোনো কৌশলই কাজে লাগেনি। 5 দিনের বিরতি কাটিয়ে সতেজভাবে খেলেছে স্বাগতিকরা।
যেখানে 7 দিনে 3 ম্যাচ খেলে ক্লান্ত ছিল বাংলাদেশ। তবে নেপালের বিপক্ষে লক্ষ্য পূরণে আশাবাদী লাল সবুজ বাহিনী। আজ হোটেল, সুইমিং পুলে সাঁতার ও জিমে সময় কাটিয়েছেন জামাল ভুঁইয়ারা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলা, নিহত অর্ধশতাধিক। করোনায় 7 মাস পর 10-এর নিচে মৃত্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাহরাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। এবং পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ, বিক্রি হচ্ছে 80 টাকা দরে, মুরগির বাজারও চড়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।